তখন রাত ১১টা ছাড়িয়েছে। তাহসিন ওয়াশরুমে বসে বসে বউয়ের কাপড় আর বিছানার চাদর ধুচ্ছে। ঘরের বারান্দায় ২টা দড়ি আছে, সেখানে ছড়িয়ে দিবে ভাবলো। সব ধুয়ে পরিষ্কার করে গোসল সেরে বের হলো সে। তারপর ব্যালকনিতে গিয়ে শাড়ি আর চাদর ছড়িয়ে দিয়ে দরজা আটকে ঘরে এলো। দেখলো ময়ূরী বিছানার এক কোনায় গুটিয়ে শুয়ে আছে, ঘুমিয়ে গেছে বোধহয়। সে ঘরের লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আবছা আলোয় ঘরটা ঘিরে আছে। সে ধীর কদমে এগিয়ে গিয়ে বিছানায় অন্য পাশে শুয়ে পড়ল। চোখ লেগে আসছে এখন। আজ মেয়েটার সাথে এখনো কথা হয়নি, নিশ্চিত রেগে আছে খুব। সে হিমিকে মেসেজ করে জানতে পারলো পুতুল খানিকক্ষণ আগেই কান্নাকাটি করে ঘুমিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আর চোখে ময়ূরীর দিকে তাকালো। মেয়েটার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাত পেরিয়ে ভোর হলো। ফজরের সময় তাহসিনের ঘুম ভাঙলো। আজানের শব্দ কানে ভেসে আসছে। সওদাগর বাড়ির পেছনেই মসজিদ। সে ঘুমু ঘুমু চোখে বুকের কাছে তাকাতে কিছুটা চমকে উঠল। ময়ূরী এলোমেলো হয়ে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে। তাহসিন শুকনো ঢোক গিলে ওকে নিজের থেকে ছাড়িয়ে হাত মুখ ধুয়ে নামাজে বের হলো। দাদাও গেলেন সাথে। মসজিদ থেকে বের হওয়ার পর বাড়িতে আসতে আসতে বোরহান সওদাগর বললেন, আজই চলে যেতে চাচ্ছ? তাহসিন মাথা নাড়িয়ে বলল, পুতুল কান্নাকাটি করছে ভীষণ, যেতেই হবে। আর ময়ূরী? তাহসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, বউ সে আমার। আমি যেখানে যাব সেও তো সেখানেই যাবে। তাছাড়া পুতুলকে ও এখনো দেখেনি। বেশ, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তাহসিন বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে দেখলো ময়ূরী মন খারাপ করে বসে আছে বিছানায়। তাহসিনকে দেখে গায়ের কাপড় তাড়াতাড়ি ঠিক করে অন্যদিকে মুখ ঘোরালো। তাহসিন এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়ে নাও। কিছুক্ষণ আগে নুপুর এসে তাকে কাপড় দিয়ে গেছে, সেটা নিয়েই সে ওয়াশরুমে ঢুকলো। তাহসিন বিছানা গুছিয়ে পুরো ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দম নিল। পরিষ্কার পরিপাটি জিনিস তার বরাবরই পছন্দ। এলোমেলো হয়ে থাকলে মনে হয় দম বন্ধ হয়ে আসবে। ময়ূরী বের হলো গোসল সেরে। এখন শরীরটা হালকা লাগছে। তাহসিন সোফায় বসে ফোনে কিছু করছিল। ময়ূরীকে দেখে বলল, শরীর কেমন এখন? মেয়েটা লজ্জা পেল এই প্রশ্নে। তাহসিন ভ্রু কুঁচকে রেখেছে। ময়ূরী উত্তর দিচ্ছে না বলে ফের শুধায়, খারাপ লাগছে? ময়ূরী মাথা নাড়িয়ে না বুঝালো। ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চুপটি করে বিছানায় বসলো। এখন বেশ বেলা হয়েছে। দরজার ওপাশ থেকে আফিয়া আর নূপুর ডাকছে তাদের। তাহসিন দরজা খুলে দিতেই আফিয়া মুচকি হেসে ঘরে ঢুকতে ঢুকতে বলল, নতুন বউকে বুঝি ছাড়তে ইচ্ছে করে না? ঘরের দরজা কখন লাগিয়েছ? তাহসিন দরজার সাথে হেলান দিয়ে আর চোখে নববধূর লজ্জারাঙা বদনখানায় চোখ বুলিয়ে শুধোই, পারলে তো কলিজায় ঢুকিয়ে রাখি বড় ভাবি, একটা মাত্র বউ আমার। বাব্বা, আমার তো ভীষণ হিংসা হচ্ছে। বিয়ের ২৪ ঘন্টাও এখনো হয়নি দেবরজি, এরই মধ্যে বউ আঁচলে তোমায় বেঁধে ফেলেছে? কি জাদু করলো তোমায় শুনি? তাহসিন ঠোঁট বাঁকিয়ে আলতো হাসলো। আফিয়া ময়ূরীর গায়ে অন্য শাড়ি দেখে বলল, এমা, আমি না তোমায় নীল শাড়ি দিয়ে গেলাম, এটা এলো কোত্থেকে? ময়ূরী বলল, কাল রাতে গোসল করে ওটা পরেছিলাম, সকালে গোসল শেষে এটা পরছি। আফিয়া অদ্ভুতভাবে ঠোঁট কামড়ে হেসে তাহসিনের দিকে তাকালো। তাহসিন খানিকক্ষণ পর ভাবির দৃষ্টির মানে বুঝে খুক খুক করে কেসে উঠল। কিছু না করেও চোর হওয়ার যে ব্যাপারটা। আফিয়া হালকা শব্দ করে হেসে ময়ূরীকে নিয়ে ঘরের বাইরে যেতে যেতে বলল, স্বামীকে তো প্রথম দিনই পাগল বানিয়ে ফেলেছ তুমি, সোনায় বাঁধা কপাল তোমার। ওরা ঘর থেকে বেরোলো। তাহসিন কপাল চাপড়ে বিড়বিড় করলো, মাথা মোটা মেয়ে একটা। সে ফোন নিয়ে ঘরের দরজা লাগিয়ে ঘর থেকে বেরোলো। রজনী বেগম পান নিয়ে বসেছেন সকাল সকাল। আফিয়া ময়ূরীকে নিয়ে রান্নাঘরে আসতেই রজনী বেগম নতুন বউকে দেখে হাসলেন। আর চোখে ভেজা চুল দেখে মুচকি হেসে বললেন, জামাই ভালোবাসে নাই ঠিক মতো? ময়ূরী মাথা নিচু করে রেখেছে। কাল থেকে এসব কথা শুনতে শুনতে বিরক্ত সে। তবুও যেন কেউ পিছু ছাড়ছে না। দাদি শাশুড়ি হিসেবে রজনী বেগম বেশ মজা করেন। হঠাৎ পেছনে তাহসিনকে দেখে অবাক হয়ে বললেন, কি ভাই, বউরে ছাড়া কি ভালো লাগে না? তাহসিন দুপা এগিয়ে এসে বলল, তুমি আমার বউকে লজ্জা দিচ্ছ কেন? ও মা, লজ্জা দিমু কেন? আমারে রাইখা নতুন বউ নিয়া কাইল রাইতে আসিলা, আমার কি হিংসা হয় না? সকাল সকাল তোমার বউ গোসল কইরা নতুন রূপ নিয়া হাজির হইছে, আমার তো মেয়ালা জ্বলতাছে ভাই। এবার যেন তাহসিনও বেশ লজ্জা পেল। বউকে বাঁচাতে সে নিজেই ফেসে গেছে। সে আমতা আমতা করে বলল, যাই হোক, ওকে ঘরে নিয়ে যাচ্ছি আমি। তাহসিন ময়ূরীর হাত ধরার আগেই
রজনী বেগম সামনে এসে দাঁড়ালেন। তাহসিনকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, রাইত তো তোমার কাছেই আসিল, মন কি ভরে নাই? এখন ওরে ঘরে নিয়ে যাওয়া যাইব না, আজকে ওই বাড়ির সবার লাইগা রানবো। ও কোনো রান্না করবে না দাদি, বাড়িতে কি মানুষের অভাব পড়েছে? ওর শরীর ভালো না, ওকে ঘরে যেতে দাও। আফিয়া বুঝলো দাদি এখন লাগাম ছাড়া কথা শুরু করবেন। সে সুযোগ বুঝে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সবজি আনতে। ময়ূরী এক কোনায় দাঁড়িয়ে আছে। দাদি বললেন, আমরাও এই দিন পার কইরা আইছি ভাই, তুমি যাও, কিছু হইব না। ময়ূরী এবার সাহস করে বলল, আমি তো রান্না করতে পারি না। রজনী বেগম চোখ কপালে উঠিয়ে পিছু ফিরলেন। রাঁধতে পারো না? গ্রামের মাইয়া হইয়া কাম শিখো নাই? আম্মা তো আমাকে রান্না করতে দেয়নি কখনো। আমি আমার ছোট ভাইকে রাখতাম আর আম্মা কাজ করতো। এখন এডি কইয়া লাভ নাই বউ, বিয়া হইছে, কামকাজ শিখো। তাহসিন বুঝলো দাদি ছাড়ার পাত্রী নন। সে তার পরনের কালো শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ঠিক আছে, মানলাম তোমার কথা। ও রান্না করবে, এবার তুমি বের হও এখান থেকে। তুমি কি করবে এই জায়গায়? তাহসিন ময়ূরীর নিকট এগিয়ে এসে বলল, আমি তো আগেই বলেছি দাদি, ও শরীরটা ভালো না, এখন যেহেতু রান্না করতেই হবে তাহলে আমি হেল্প করছি। রজনী বেগম খুশি হলেন দুজনের মহাব্বত দেখে। তিনি মুচকি হেসে প্রস্থান করতেই তাহসিন ময়ূরীর দিকে তাকালো। মেয়েটার মুখ শুকনো শুকনো। রান্নাঘরে গরুর মাংস আগে থেকেই কেটে রাখা হয়েছে, মশলা যা দরকার সব রেডি করে রাখা। তাহসিন বাইরে গিয়ে ছোট একটা টুল এনে রাখলো পাশে। ময়ূরীকে সেখানে বসিয়ে দক্ষ হাতে রান্নার কাজ চালালো। ময়ূরী ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে সব দেখলো। লোকটা যে রান্নাও জানে এটা সে ভাবতেই পারেনি। লোকটা আজ কালো রঙের শার্ট আর কালো ট্রাউজার পরেছে, শ্যামবর্ণের হলেও নজর আটকে যায়। তাহসিন কাজে ব্যস্ত। ময়ূরী মাথায় ঘুমটা ভালো করে টেনে বলল, আপনি রান্না কিভাবে শিখেছেন? তাহসিন কাজের ফাঁকেই বলল, আমি সব পারি। আমার কাজ আপনি কেন করছেন? কারণ আমার বউ অসুস্থ। মেয়েটা লজ্জা পেল একটু। লোকটা সেই তখন থেকে বউ বউ শুরু করেছে। ময়ূরীকে তাহসিন একটা কাজও করতে দিল না। সে নিজেই রান্না বসিয়ে দিয়ে বড় একটা গোল বাটিতে পানি নিয়ে সেখানে শসা, টমেটো, লেবু আর কাঁচামরিচ নিয়ে মেঝেতে ময়ূরীর সামনে বসলো। পাশে দুইটা কাচের ছোট সাইজের প্লেট রেখে শসা ছিলতে ছিলতে বলল, অবাক হচ্ছে আমাকে দেখে? ঢাকায় আদনান, পুতুল আর আমি একাই থাকি। পুতুল আমার হাতের রান্না ছাড়া খেতে পারে না বলে কাজের বুয়া রান্না ছাড়া বাকি কাজগুলো করে চলে যায়। রান্নাটা বহু বছর আগেই শিখেছিলাম হোস্টেলে থাকতে। আম্মা বলে আমার হাতের রান্না নাকি ভীষণ মজা। শোনো মেয়ে, আজ রান্না করেছি বলে সবসময় রান্না করতে পারবো না, আমার অফিস আছে, ব্যস্ত থাকি, তাই সংসার তোমাকেই সামলাতে হবে, বুঝলে? ময়ূরী মন দিয়ে তাহসিনের কথা শুনছিল। কি সুন্দর করে কথা বলে লোকটা। শ্যামবর্ণের এই পুরুষ সব দিকেই পারফেক্ট মনে হলো তার। সে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। তাহসিন আলতো হাসলো। একটা শসা কেটে ভালো করে ধুয়ে ময়ূরীর হাতে দিয়ে বলল, তুমি হয়তো বিয়েটা এখনো মানতে পারছো না, তাই তো? তোমাকে কখনোই কোনো কিছু নিয়ে চাপ দিব না আমি, তবে আমার মেয়েকে আগলে রাখতে হবে তোমায়, আর তার জন্যই বিয়েতে রাজি হয়েছিলাম। তোমার কাছে আমার কোনো আবদার কিংবা চাওয়া পাওয়া নেই। তুমি শুধু নিজের পড়াশোনা মন দিয়ে করবে আর পুতুলের দেখাশোনা করবে। পারবে না করতে? আপনি তার জন্য বিয়ে করেছেন? হ্যাঁ। কেন যেন মেয়েটার খারাপ লাগলো একটু। তাহসিন সব কাজ শেষ করে লম্বা শ্বাস টানলো। সকালে সবাই খেতে বসেছে একসাথে। রমজান সওদাগর বেশ কিছুক্ষণ ময়ূরীর দিকে তাকিয়ে রইলেন। তিনি আজ ভোর সকালে বাড়িতে ফিরেছেন। ফোনে জানতে পেরেছিলেন আব্বা তাহসিনকে বিয়ে করিয়ে নিয়ে এসেছেন কালকে। তার দৃষ্টি অদ্ভুত। ময়ূরী সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। উপস্থিত সবাই থাকলেও এখানে কনক নেই। সে এখনো দরজা খোলেনি বলে নূপুর গেল তাকে ডাকতে। বাড়ির মহিলারাও আজ সবার সাথেই খেতে বসেছেন। শান্তা বারবার নাক ফুঁসছে ময়ূরীকে দেখে। ময়ূরী তাহসিনের প্লেটে মাংস দেওয়ার পর রমজান সওদাগরের প্লেটে ভাত তুলে দেওয়ার সময় তিনি অগোচরে ময়ূরীর হাত স্পর্শ করলেন। মেয়েটা তাড়াতাড়ি হাত সরিয়ে নিতেই তিনি মুচকি হেসে বললেন, বউ তো মাশাআল্লাহ আব্বা, তাহসিনের সাথে বেশ মানিয়েছে, যেমন রূপে তেমন গুণেও। বোরহান সওদাগর বললেন, তাই তো বাড়ির বউ করে নিয়ে এসেছি। বক্করের যে আরো একটা মেয়ে আছে সেটা তো আমি জানতাম না আব্বা, একই গ্রামের থেকেও কখনো দেখিনি। বোরহান সওদাগর উত্তর দিলেন না। আর একে একে সবার খাওয়া দাওয়ার পর অরুণিমা বেগম ময়ূরীকে খেতে দিয়ে পাশে বসলেন। নরম গলায় বললেন, তখন আমাদের সাথে খেলে না কেন? এত করে সবাই বলল। ময়ূরী বলল, আমার খেতে ইচ্ছে করছিল না। আচ্ছা আমি খাইয়ে দিব? ময়ূরীর চোখ ঝাপসা হয়ে এলো। মায়ের কথা ভীষণ মনে পড়ছে, এমন করে তো তার আম্মা বলতো। অরুণিমা বেগম নিঃশব্দে প্লেট নিজের কাছে এগিয়ে এনে হাত
ধুয়ে ভাত মাখলেন। ময়ূরীর মনে হলো সে আরেকটা মা পেয়েছে। অরুণিমা বেগম ময়ূরীকে খাইয়ে দিয়ে তাহসিনের ঘরে পাঠালেন। তাহসিন ব্যাগ গোছাচ্ছিল। আজ বিকেলেই তারা রওনা হবে। কিছু জিনিস রেখে গেল, কারণ সপ্তাহখানিক পর সে আবার আসবে কাজে। কাজ তো এখনো শুরুই হয়নি। ময়ূরী গুটি গুটি পায়ে এগিয়ে এসে বিছানার এক কোণায় বসলো। তার নুপুরের শব্দে তাহসিন ভ্রু কুঁচকে কাজ থামিয়ে ময়ূরীর পায়ের দিকে তাকালো। হঠাৎ এগিয়ে এসে ওর সামনে হাঁটু গেড়ে বসে নুপুরে হাত দিতেই ময়ূরী চমকে উঠে বলল, ইস, কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? তাহসিন গম্ভীর হয়ে নুপুর খুলতে খুলতে বলল, বিয়ের আগে কি করেছো না করেছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এসব নুপুর টুপুর এখন থেকে পড়া বন্ধ। শব্দ হয় এমন নুপুর মুসলিম মেয়েদের জন্য হারাম, তুমি জানো না? আব্বা দিয়েছিল, যত্ন করে রেখে দাও, তবে কখনো পায়ে জড়াবে না। আর যদি পড়তে ইচ্ছে হয় তাহলে আমার সামনে পড়ে থাকবে, ঘরের বাইরে এসব পরে বের হবে না। তাহসিন নুপুর জোড়া খুলে নিজের ব্যাগে ভরে রাখলো। তাহসিনকে ব্যাগ গোছাতে দেখে ময়ূরী জিজ্ঞেস করলো, আপনি কোথাও যাচ্ছেন? আমরা যাচ্ছি। তোমার মেয়ের সাথে দেখা করবে না তুমি? ময়ূরী ফট করে তাহসিনের দিকে তাকালো। তার মানে তারা আজ ঢাকা যাচ্ছে? আপনাকে একটা কথা বলবো? ময়ূরী শুকনো ঢোক গিলে শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, আপনার প্রথম স্ত্রী কোথায়? মারা গেছে। তাহসিনের এত সহজ উত্তর শুনে বুকটা আরো তীব্রভাবে কামড়ে ধরলো। এই বিয়েটা কিছুতেই মানতে ইচ্ছে করছে না। যেখানে তার স্বামী এর আগেও অন্য এক নারীতে মত্ত ছিল, সেখানে সে কি করে সহ্য করবে এসব? তাও আবার আগের পক্ষের মেয়েকে নিজের মেয়ের মতো মানুষ করতে হবে। তার বয়সটাই কত? সে এক বাচ্চা হয়ে অন্য বাচ্চার দায়িত্বই বা কি করে নিবে? আব্বাই বা কি করে পারলো এক বাচ্চার বাবার সাথে তাকে বিয়ে দিতে? ময়ূরী কখনোই এত শান্ত স্বভাবের মেয়ে নয়। গতকাল থেকে একদম চুপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না। সব বিষের মতো বিষাক্ত লাগছে তার কাছে।